তো দেখো আমাদের গতদিন রক্ত সংবহন তন্ত্র প্রক্রিয়া পর্যন্ত পড়ছিলাম। তো আমরা এবার এরপর থেকে পড়বো। আর তোমরা যারা মিউট করা নাই তোমরা মিউট করে রাখবা, কোনো কিছু বলার প্রয়োজন হলে বা প্রশ্ন করার প্রয়োজন হলে তখন আনমিউট করে কথা বলবা। আচ্ছা, তো দেখো আমাদের প্রথমে আছে রক্ত সংবহন প্রক্রিয়া। এখন এই যে ঘাসফড়িং, অর্থাৎ আমাদের দেহে কিন্তু যেমন রক্ত সংবহন প্রক্রিয়া ঘটে, ঠিক একইভাবে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কিন্তু রক্ত সংবহন প্রক্রিয়াটা ঘটে। এখন এই ঘাসফড়িংয়ের দেহে রক্ত সংবহন প্রক্রিয়াটা কীভাবে ঘটে সে কোশ্চেনটা যদি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই যে হৃদযন্ত্র আর অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে ঘাসফড়িংয়ের দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত পরিবাহিত হয়। অর্থাৎ হৃদযন্ত্র বলতে যে হৃৎপিণ্ড, ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড বোঝাচ্ছে সেটা তো বুঝতে পারছো। আর অ্যালারি পেশি জিনিসটা কি, এইখানে দেখো এই যে ত্রিকোণাকার যে পেশিগুলো আছে, যেগুলো হলো পেরিকার্ডিয়াল সাইনাসের উভয় পাশে, মানে অঙ্কিয়ার পাশে দুই পাশে, পেরিকার্ডিয়াল সাইনাসের অঙ্কিয়ার পিঠে দুই পাশে থাকে। তো এই যে অ্যালারি পেশিগুলো থাকে এবং এর যে হৃদযন্ত্র থাকে, এই দুটো সংকোচন প্রসারণের ফলে এর দেহে রক্তটা বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয়। এখন এখন এই হৃৎপিণ্ডটা কখনো সংকুচিত হবে কখনো প্রসারিত হবে, সে কীভাবে সংকুচিত হবে কীভাবে প্রসারিত হচ্ছে। এখন এই যে সংকোচন প্রসারণ হয়ে যে স্পন্দন সৃষ্টি করছে, এই ঘাসফড়িংয়ে স্পন্দন দেখা যায় হলো প্রতি মিনিটে 100 থেকে 110 বার। তাহলে ঘাসফড়িংয়ের স্পন্দন হবে কত? প্রতি মিনিটে 100 থেকে 110 বার। অর্থাৎ এটা মনে রাখবে, আমাদের কি 72 বার? আমাদের গড়ে 72 বার। এখন আমাদের সিস্টোলিক চাপ আছে, ডায়াস্টোলিক চাপ আছে। আমাদের সিস্টোলিক চাপ হলো 80 আর ডায়াস্টোলিক চাপ 120। যদিও তোমাদের আপডেট বই একটু চেঞ্জ আনছে সিস্টোলিক চাপ ডায়াস্টোলিক চাপে। আচ্ছা, সমস্যা নেই, ওটা আমি চতুর্থ অধ্যায়ে ওখানে ডিটেলস আলোচনা করা হবে, সমস্যা নাই। আর চতুর্থ অধ্যায় যেহেতু তোমাদের আছে আর হৃৎপিণ্ড আছে, তখন সমস্যা নাই, তোমরা চোখ আর কানটা না জানলে হচ্ছে। চোখ, কান, স্নায়ু এগুলো সব তোমাদের বাদ এখন। আচ্ছা, তো এখন দেখি কিভাবে এই রক্ত সংবহন প্রক্রিয়াটা ঘটছে। এটা তোমাদের মাঝে মাঝে গদাগে আসতে দেখা যায়, এ কারণে এই রিটেনটা একটু আলোচনা করা আর কি। রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে প্রথমেই কি ঘটে, এখানে যে অ্যালারি পেশিগুলো থাকে, এই অ্যালারি পেশিগুলো সংকোচন ঘটলে, আচ্ছা তোমাদের অ্যালারি পেশির সংকোচন প্রসারণ বোঝার আগে এই যে ছোট্ট একটা করে প্রবাহ চিত্র আছে, প্রবাহ চিত্রটা একটু বোঝাই দিই। অর্থাৎ এইখানে দেখো পেরিকার্ডিয়াল সাইনাস, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসটা কোথায় থাকে, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসে কোন যন্ত্র অবস্থান করে? হৃদযন্ত্র। হ্যাঁ, হৃদযন্ত্র অবস্থান করে। তাহলে এই যে পেরিকার্ডিয়াল সাইনাসে যে হৃদযন্ত্র অবস্থান করছে, এই হৃদযন্ত্রের মধ্যে কি রক্ত থাকবে। এখন সারা দেহে তো রক্ত এই হৃদযন্ত্রে আসবে এবং আসার পরে এই হৃদযন্ত্রের মধ্যে আমি আগেই বলছি যে মানে অ্যালারি পেশি থাকবে। ওই অ্যালারি পেশির যখন সংকোচন হবে, অ্যালারি পেশির যখন সংকোচন হবে তখন কি হবে, সংকোচন হলে ধরে নাও যখন সংকুচিত হবে তখন একটু চাপ প্রয়োগ করবে, করলে পরে এই পথ দিয়ে মানে ওই অ্যালারি পেশির যে সামনে সম্মুখ যে পথ ছিল ওই পথ দিয়ে, অর্থাৎ এই পেজে যে ছিল চিত্রটার দিকে একটু দেখে নাও, মানে আমি প্রবাহ চিত্র দিয়ে পড়ালে তোমাদের বুঝতে একটু ইজি হবে। এইখানে দেখো এই পথটা কিন্তু এরকমভাবে গেছে, এইটা এবার তোমরা ওখানে আমি আসি ফেরত। তো দেখো এই যে পেরিকার্ডিয়াল সাইনাস ছিল, এই পেরিকার্ডিয়াল সাইনাস যখনই সংকুচিত হবে, এর মধ্যে ব্র্যাকেট দিয়ে রাখছে হলো হিমোসিল। অর্থাৎ হিমোসিল একটা গহ্বর, ওই গহ্বরের মধ্যে রক্ত অবস্থান করছে, আর এই ঘাসফড়িংয়ের যে রক্ত তাকে বলা হয়েছিল হিমোলিম্ফ। আচ্ছা, তো এই যে অ্যালারি পেশি সংকোচন হলে কী হবে, এই যে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে রক্ত থাকবে, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে যে রক্তটা থাকবে এটা এই পেরিকার্ডিয়াল সাইনাসের মাধ্যমে আস্তে আস্তে এই হৃদযন্ত্রের প্রসারণ হয়ে হৃদযন্ত্রের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে অবস্থান করছিল হৃদযন্ত্র, তাহলে আমাদের রক্তটা আসছিল পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে। এখন এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কোথায় যাবে, মানে যখনই এই হৃদযন্ত্রের প্রসারণ ঘটবে আর এই পেরিকার্ডিয়াল সাইনাসের সংকোচন ঘটবে, অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসের সংকোচন ঘটবে আর হৃদযন্ত্রের প্রসারণ ঘটবে, করলে এই যে পেরিকার্ডিয়াল সাইনাসের সংকোচন করলে এর মধ্যে যে রক্তগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে কোথায় চলে যাবে, হৃদযন্ত্রের মধ্যে। এই যে প্রসারণ হচ্ছে হৃদযন্ত্রের মধ্যে চলে যাবে এবং হৃদযন্ত্রের মধ্যে তো চলে গেল, এখন হৃদযন্ত্রের মধ্যে কি রক্তটা আবদ্ধ থাকবে না, আবার ওটাকে সামনের দিকে যেতে হবে। এখন যদি সামনের দিকে যেতে হয় তাহলে কি করতে হবে, হৃদযন্ত্রকে আবার সংকোচন করতে হবে, অর্থাৎ ওই যে হৃদপিণ্ড বা হৃদযন্ত্রটা ছিল ওটাকে আবার সংকুচিত করতে হয়েছে। এবং যখনই ওটা সংকুচিত হয়েছে তখন কিন্তু এই যে হৃদযন্ত্রের মধ্যে যে মানে রক্তটা গেল, এটা কিন্তু আর পিছন দিকে বের হয়ে মানে আসতে পারবে না, অর্থাৎ এটা যে আওয়াটার মধ্যে দিয়ে হিমোসিলের মধ্যে পৌঁছাবে। এখন এই আওয়াটার মধ্যে দিয়ে যখন এই হিমোসিল বা এই গহ্বরের মধ্যে পৌঁছাইছে, আওয়াটা অর্থ হলো মহাধমনী। তোমরা শিরা ধমনী পড়ছো, আর মহাধমনী সবচেয়ে বড় ধমনী, যে গহ্বর বিশিষ্ট যে ধমনী সেটাকে বলা হচ্ছে মহাধমনী।
এটা আমাদের মানুষের ক্ষেত্রেও আছে। আমরা যখন ওই আমাদের মানুষের ক্ষেত্রে রক্ত সংবহনটা পড়বো তখন ওই চিত্রের মধ্যে দেখতে পাবো মহাধমনী। মহাধমনীর আর এক নাম হলো অ্যাওয়াটা। তোমরা এখানে তো অ্যাওয়াটা অলরেডি পড়ে আসছো, তো যে সম্মুখ অ্যাওয়াটা, পশ্চাৎ অ্যাওয়াটা, এই জিনিসগুলো তো তোমাদের আগে একটু করে পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে দেখো, এইখানে এবার কি হবে, এই যে অ্যাওয়াটার মধ্যে দিয়ে, অর্থাৎ অ্যাওয়াটার মধ্যে দিয়ে ওই যে মহাধমনীর মধ্য দিয়ে যে রক্তটা হিমোসিল গহ্বরে গেল। এখন এই হিমোসিল গহ্বরে যাওয়ার পরে সেখানে কি হবে, এই রক্তটা তো এই হৃদযন্ত্র দিয়ে আবার ব্যাগে আসতে পারতো, কিন্তু তা কিন্তু আসতে পারবে না। কারণ এই যে কপাটিকা দিয়ে হৃদযন্ত্রের মধ্যে রক্তটা গিয়েছিল, সেই কপাটিকাটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে গেলে এটা কিন্তু আর রক্তটা পিছন দিকে আসতে পারবে না। এবং যখনই হৃদযন্ত্রে আবার সংকোচন হবে, তখন মানে এই যে রক্তটা থাকবে, সেই রক্তটা এই পথে আবার সম্মুখ অ্যাওয়াটাতে চলে যাবে। অর্থাৎ চিত্রটা না, এটা একটা গতিপথ। এরপরে আমি ওই পেজের চিত্রটা আমি আবার একটু বলে দিব না, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবং এরপর দেখো, তাহলে এই যে হৃদযন্ত্রের সংকোচন হলে তারপরে কি হচ্ছে, মানে রক্তটা কোথায় চলে যাচ্ছে, সম্মুখ অ্যাওয়ার্ডে চলে যাচ্ছে। এবং এই সম্মুখ অ্যাওয়ার্ডে যখন চলে যাবে, এই সম্মুখ অ্যাওয়ার্ডে চলার পরে যদি পিছনের মানে পিছনের কপাটিকা যদি বন্ধ হয়ে যায়, সেখানে তো রক্ত যেতে পারছে না, তাহলে রক্তকে অবশ্যই আবার সামনের দিকে যেতে হবে। তাহলে এই সামনের দিকে কীভাবে যাবে, রক্তটা প্রথমে যাবে মস্তকের সাইনাসে, অর্থাৎ ওই যে ঘাসফড়িং আছে, ঘাসফড়িংয়ের মাথায় যাবে, অর্থাৎ এই ঘাসফড়িংয়ের মস্তকে প্রথমে যাবে, এবং মস্তক যেতে যেতে তারপরে আস্তে আস্তে তার মানে বাকি অঙ্গগুলো চলে যাবে। তাহলে প্রথমে যাবে মস্তকে, তাহলে মস্তকের সাইনাসে গেল, অর্থাৎ সাইনাস মানে গহ্বর, মস্তকের মধ্যে যে গহ্বর থাকছে ঘাসফড়িংয়ে, সেখানে পৌঁছাচ্ছে মস্তকের সাইনাসে। এবং তোমরা একটা কথা মাথায় রেখো, যেসব মানে যদি কোথাও আমাদের যেসব জায়গায় শিরা উপশিরা চলে গেছে, ওই সব জায়গায় যদি রক্ত না পৌঁছাতো, তাহলে কিন্তু সেই অংশটা আমাদের পচে যেত। এ কারণে কিন্তু ওই যে সাপে কামড়ালে বা মানে সাপে কামড়ালে বা অন্য অন্য জায়গায় করলে বা কোনো একটা কারণে তোমরা যেন পায়ে মানে খুব শক্তভাবে গিট দিবা না, কারণ সেক্ষেত্রে দেখা যাবে যদি রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে পচন শুরু হবে। তো এই কারণে কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যেও কিন্তু রক্ত পৌঁছায়। আচ্ছা, সেসব পরবর্তীতে হবে। আমাদের মস্তিষ্কের যখন রক্তক্ষরণ হয়, মানে মস্তিষ্কের মধ্যে তো রক্ত পৌঁছাচ্ছে, এখন কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায়, যা মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়, তখন আমাদের মানুষের স্ট্রোক হয়। অবশ্যই এখন মানুষ মরলে সবাই স্ট্রোক নিয়ে হার্ট অ্যাটাক বলে, তো এখানে ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা আছে, সমস্যা নেই। তো এখন এই কথা হলো এটাই যে, যেহেতু এই ঘাসফড়িংয়ের যেহেতু পুরো সমগ্র দেহটা যদি বাঁচায় রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গে কিন্তু তার রক্ত পৌঁছাতে প্রয়োজন। এখন তোমাদের আমি গতদিন পড়াইছিলাম যে সাইনাস যে তিনটা অংশে ছিল, অর্থাৎ তিনটা সাইনাস ছিল। একটা ছিল হলো পেরিকার্ডিয়াল সাইনাস, একটা পেরিভিসেরাল সাইনাস, আর একটা হলো পেরিনিউরাল সাইনাস। অর্থাৎ পেরিকার্ডিয়াল দিয়ে হৃদযন্ত্র ছিল, আর পেরিভিসেরালে ছিল পোস্টিংনালী, আর পেরিনিউরালে ছিল স্নায়ুরজ্জু। অর্থাৎ কিন্তু সমগ্র দেহেই কিন্তু তার রক্তটা চলে যাচ্ছে। তো আচ্ছা দেখো, তাহলে এরপরে এই মস্তকের সাইনাসে যাওয়ার পরে তারপর কী হবে, রক্তটা আস্তে আস্তে এরপরে পেরিনিউরাল সাইনাসে যাবে। এবং এই পেরিনিউরাল সাইনাসে যখন যাবে, অর্থাৎ কি পেরিনিউরাল বলতে কোন কোন অঙ্গে যাচ্ছে এখানে, অর্থাৎ স্নায়ুরজ্জুতে কিন্তু পৌঁছায় যাচ্ছে রক্তগুলো। হ্যাঁ, এরপরে এই নিউরাল সাইনাস থেকে আবার এই রক্তগুলো সামনের দিকে প্রবাহিত হবে, হয়ে কোথায় যাবে, আবার যাবে পেরিভিসেরাল সাইনাসে। তাহলে পেরিভিসেরাল সাইনাস বলতে কী বোঝাচ্ছে, এখানে হলো পোস্টিক নালীগুলো, আমাদের ওদের দেহে যত পোস্টিক নালী আছে, সেই পোস্টিক নালীতে কিন্তু রক্তটা পৌঁছায় গেল, এবং সেই রক্তটা পৌঁছায় আবার তার দেহে, অর্থাৎ সেই পেরিকার্ডিয়াল সাইনাস পর্যন্ত আবার ফেরত আসছে। বুঝতে পারছো, এই হলো প্রক্রিয়াটা কারো বুঝতে সমস্যা আছে কিনা আমার একটু বলো। তারপরে একটু চিত্রটা দেখাই দেয়, এখানে দেখো তীরচিহ্ন দিয়ে দেয়া আছে, এই রক্তটা এই যে মানে পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে এইভাবে হৃৎপিণ্ড দিয়ে এই শেয়ালারি পেশির সংকোচন প্রসারণ দিয়ে সম্মুখে অর্থাতে যাচ্ছে, মস্তকের সাইনাসে যাচ্ছে, তারপরে পেরিনিউরাল সাইনাসে যাচ্ছে, মানে পেরিনিউরালে যাবে, পেরিভিসারেলে যাবে। তো এইভাবে রক্তটা প্রবাহিত হচ্ছে। এখানেও তোমাদের একটু ব্যাখ্যা দেওয়া আছে, তার পাশাপাশি ওই প্রবাহটা বলে দিলাম। আর এই যে রক্তটা পুরো দেহ একবার ঘুরে আসছে, এটা ঘুরে আসতে সময় লাগছে হলো 30 থেকে 60 মিনিট সময় লাগে, তাহলে বলছো যথেষ্ট সময় আছে। আচ্ছা, এখন তোমরা বলো এই রক্ত সংবহতন্ত্রে কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া, আর ঘাসফড়িং কি কঠিন লাগতেছ নাই? না ভাইয়া, ঘাসফড়িং তো পড়লে কালকে না আশা করি। এখন ঘাসফড়িং কি, সহজ আছে। তা তোমরা যে আজীবন বলো না ঘাসফড়িং, না, সহজ লাগে। ঘাসফড়িং কঠিন কঠিন বলো যে আজীবন, সমস্যা কি এখন? এখন তো হঠাৎ দেখি সহজ মনে হচ্ছে। আচ্ছা, এখনো আমরা আসিনি সামনের দিকে আরো জটিল জটিল কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সহজ মনে হবে না একটু পরে দেখি। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখো সহজ, তোমরা হলো কথা হলো কোনো জিনিস যখন পড়ার আগে ভয় পেয়ে যাও না যে এটাকে কঠিন কীভাবে কী পড়বো, তখন সে জিনিসে কিন্তু ভালো একটা প্রস্তুতি আসে না। প্লাস ওই যে একটা তোমার আতঙ্ক থেকে থাকে, ওটা থেকে কিন্তু এটা ওই অধ্যায়ের উপর আর প্রস্তুতি ভালো হয় না। এ কারণে চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে ভাবতে চাই অধ্যায়টা তো বেশ সুন্দর, বা আমি আগ্রহ আছে, আমি দেখি কিছু শেখা যায় কিনা, এরকমভাবে শেখার আগ্রহ নিয়ে কোনো একটা অধ্যায় পড়া শুরু করবো, দেখবা তখন আরও
অধ্যায়টা ইজি হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে সিলোম আর হিমোসিলের মধ্যে পার্থক্য আছে, এটা বলার প্রয়োজন বোধ করছে না, কারণ তোমাদের আগেই বলে ফেলছে বিষয়ে ডিটেলস। আচ্ছা এরপরে দেখো, এরপরে আচ্ছা হলো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র অর্থাৎ ঘাসফড়িং তো রক্ত চলাচল কীভাবে হচ্ছে দেখলাম, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র দেখলাম। এবার ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র অর্থাৎ ঘাসফড়িং যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছে, তো সেক্ষেত্রে কীভাবে কী হচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু একটু করে দেখব। এখন কথা হলো এই ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র অর্থাৎ আমাদের যে ঘাসফড়িংয়ের যে শ্বসনটা ঘটে, তো তারা জানো যে এরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। এই শ্বসনতন্ত্র হওয়ার জন্য কিছু অর্গান কাজ করে, সেই অর্গানগুলোর নাম আমরা একটু একটু করে পড়বো। তার আগে বলি, এই যে ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্রের নাম হলো ট্রাকিয়াল তন্ত্র। তাহলে ঘাসফড়িংয়ের যে শ্বসনতন্ত্রটা হচ্ছে, সেই শ্বসনটার নাম হলো ট্রাকিয়াল তন্ত্র। কেন ট্রাকিয়াল তন্ত্র বলা হচ্ছে? কারণ এই ঘাসফড়িংয়ের শ্বসনটা সম্পাদনের জন্য ট্রাকিয়া আর ওই ট্রাকিয়ার কিছু শাখা প্রশাখা আছে, সেগুলো মূলত মেইন ভূমিকা পালন করছে আর কি। তো আমি তোমাদের বলছিলাম ঘাসফড়িংয়ের শ্বাসতন্ত্র কত জোড়া? মোট 10 জোড়া। আচ্ছা 10 জোড়া। 10 জোড়া, হ্যাঁ 10 জোড়া। উদরে উদরে হচ্ছে 8 জোড়া, আর 2 জোড়া কোথায়? বক্ষে হচ্ছে 2 জোড়া। হ্যাঁ, তাহলে ঘাসফড়িংয়ের মোট শ্বাসতন্ত্র হলো 10 জোড়া, তার মধ্যে বক্ষে থাকে 2 জোড়া, উদরে থাকে 8 জোড়া। আচ্ছা, আর এই শ্বাসযন্ত্র জিনিসটা কি? শ্বাসযন্ত্র আর একটা নাম হলো স্পাইরাকল। এখন এই শ্বাসযন্ত্র হলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। অর্থাৎ এই যে শ্বাসযন্ত্র, অর্থাৎ তোমরা নামের সাথে বুঝতে পারছো একটা রন্ধ্র, শ্বাসরন্ধ্র, অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য যে রন্ধ্রটাকে কাজে লাগাচ্ছে। তো এই যে উন্মুক্ত ছিদ্রপথ, হ্যাঁ, এই ছিদ্রপথ অর্থাৎ ঘাসফড়িংয়ের দেহে মোট 10 জোড়া ছিদ্র রয়েছে এরকম। সেই 10 জোড়া ছিদ্র দিয়ে কিন্তু সে শ্বাস প্রশ্বাস নেবে। তো এই যে ট্রাকিয়াল তন্ত্র আছে, এই ট্রাকিয়াল তন্ত্রের কিন্তু একটা আবরণ আছে, আবরণটার নাম হলো পেরিট্রিম নামক আবরণ। পেরিট্রিম নামক কাইটিন নির্মিত একটা প্রাচীর পরিবেষ্টিত এই রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকে। অর্থাৎ এই যে ঘাসফড়িংয়ের যে বায়ুথলির মধ্যে যে শ্বাসরন্ধ্র আছে, এই শ্বাসযন্ত্রের যে আবরণটা, বহি আবরণটার নাম হলো পেরিট্রিম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঘাসফড়িংয়ের। আর এই যে শ্বাসযন্ত্রের আবরণের নাম হলো পেরিট্রিম। আচ্ছা, পেরিট্রিমটা হলো এই যে পেরিট্রিম বা শ্বাস একটা রন্ধ্র, ওই রন্ধ্রের মুখে কিছু সূক্ষ্ম ছাঁকনির মতো মানে ধুলা মানে কিছু রোমযুক্ত একটা পদার্থ থাকে, সেটা কি করে ছাঁকনির মতো কাজ করে, অনেকটা মানে জেলির মতো পদার্থ। তো ওর মধ্যে যদি ধুলাবেলা বা জীবাণু যেতে যায়, তাহলে ওই জায়গায় গিয়ে আটকে যায়, যেতে পারে না। আচ্ছা, আর এই ঘাসফড়িংয়ের কিছু পেশি থাকে, সেগুলো ওই যে কপাটিকার যে রন্ধ্রগুলো থাকে, সেই রন্ধ্রগুলো খোলা বা বন্ধ করতে পারে চাইলেই। আচ্ছা, এখানে ঘাসফড়িংয়ের বায়ুথলি নিয়ে চিত্র দেওয়া আছে। দেখো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের পার্শ্বস্থ দেওয়া আছে। এখানে উদরীয় বায়ুথলি, এটা হলো সেফালিক বায়ুথলি, অর্থাৎ মুখের দিকে আছে, এটা সেফালিক বায়ুথলি বলা হয়। এরপরে বক্ষ বায়ুথলি আছে। চিত্রটা তেমন ইম্পর্টেন্ট না, চিত্রটা করালেই তোমরা বলবা কঠিন হয়ে যায়। আচ্ছা, বিষয় হলো এরপরে দেখো আমরা শ্বাসযন্ত্র পড়ে ফেললাম। এখন এই শ্বাসযন্ত্রের পাশাপাশি আরও কিছু কিছু জিনিস আছে। তো সেই জিনিসের মধ্যে একটা আছে হলো শ্বাসনালী বা ট্রাকিয়া, এরপরে আছে ট্রাকিওল, আর এরপরে আছে বায়ুথলি। অর্থাৎ আমি যে বায়ুথলি দেখালাম, বক্ষীয় বায়ুথলি, সেফালিক বায়ুথলি, ওই উদরীয় বায়ুথলি, ওই বায়ুথলিগুলো সম্পর্কে আমরা জানবো একটু একটু করে। তো প্রথমেই আছে এখানে, যেহেতু আমরা একটা জিনিস পড়ে ফেলছি, প্রথমে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এখন এই শ্বাসনালী বা ট্রাকিয়া সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই শ্বাসযন্ত্রগুলো অ্যাট্রিয়াম নামক ক্ষুদ্র প্রকোষ্ঠে উন্মুক্ত। তোমরা জানো অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ কিন্তু ফুসফুসে থাকে। আমাদের মানুষের ক্ষেত্রেও মানে ফুসফুসের ক্ষেত্রে একটা প্রকোষ্ঠ আছে অ্যাট্রিয়াম নামক, ঠিক একইভাবে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে অ্যাট্রিয়াম নামক একটা প্রকোষ্ঠ আছে। অর্থাৎ আমাদের বায়ু পরিবহন অঞ্চল আছে, বায়ু শোষণ অঞ্চল আছে, বায়ু গ্রহণ অঞ্চল আছে। এগুলো আমরা পঞ্চম অধ্যায়ে পড়বো। পঞ্চম অধ্যায়ে তোমাদের আছে নাকি? না ভাই, আমাদের নেই, এই মনে হয় আমাদেরও। আচ্ছা, তাহলে তোমাদের ওসব শিখে কী হবে? তোমাদের তো সব নাই, তার কি পড়াবো আমরা? শেখার মতো জিনিসগুলো তো সবটাই বাদ দিয়ে দিছে। শর্ট সিলেবাস করে জ্ঞান অর্জন হয় না। আচ্ছা, বাদ দিই। এখন আমরা কথা হলো, দেখো এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এই শ্বাসনালী বা ট্রাকিয়ার প্রাচীর হলো 3 স্তর বিশিষ্ট। এই শ্বাসনালী বা ট্রাকিয়ার একটা অংশ বিশেষ দেওয়া আছে, দেখো এর মধ্যে অ্যাপিডার্মিস থাকে, আর এখানে এই যে গোলাকার যে প্রবর্ধক, এটাকে বলা হচ্ছে ইন্টিমা। তো এই ইন্টিমা কিন্তু থাকবে হলো কিউটিকল নির্মিত।
আর এখানে হলো এই যে বহুভুজাকার গঠন, মাঝখানে এই চাপা চাপা বহুভুজাকার গঠন, এই বহুভুজাকার গঠনকে বলা হয় এপিথেলিয়াম গঠন, বুঝতে পারছো? আর এই যে এপিথেলিয়াম গঠন, এর বাইরের দিকে একটা ঝিল্লি থাকে, সেই ঝিল্লিটার নাম হলো ভিত্তি ঝিল্লি গঠিত, মানে ভিত্তি ঝিল্লি, যেটা মূলত তৈরি হয় এপিডার্মিস দ্বারা। অর্থাৎ যেহেতু এপিডার্মিস কেন বলা আছে, এপি অর্থাৎ বাইরে আর ডার্মিস অর্থাৎ ত্বক, অর্থাৎ বাইরের ত্বক বলতে বোঝানো হচ্ছে এটা। আচ্ছা, এখানে তেমন কিছু বোঝার নাই, পাওয়ার নাই। এপিথেলিয়ামটা বলেন। এপিথেলিয়াম হলো এই যে চিত্রের মধ্যে, আমি একটু মুছে দিই তাহলে, এই চিত্রের মধ্যে দেখো এই যে বহুভুজাকার একটা একটা আকৃতি দেখছো, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে আলাদা আলাদা একটা করে এপিথেলিয়াম, বুঝতে পারছো? তোমার হাত সামনে যদি বই থাকে, বইয়ের সাথে মিলাও, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো, এবার আসি আমরা, এখান থেকে এমসিকিউ তেমন আসে না, এমসিকিউ একটা আসার মতো বলে দিচ্ছি, একটি আমি উন্মুক্ত থাকে। আচ্ছা, এখানে দেখো এই যে ট্র্যাকিয়াল থাকলো, এই ট্র্যাকিয়ালের কিছু যে ট্র্যাকিয়ালের যে দেহ মানে কাণ্ডটা থাকে, বা ট্র্যাকিয়ালের কাণ্ড বলতে বোঝানো হচ্ছে ট্র্যাকিয়ালের যে এই যে বিভিন্ন অংশ থাকে, অর্থাৎ একটা একটা পার্ট, অনুদৈর্ঘ্য অংশ যদি বলি আমরা, অনুপ্রস্থ যদি বলি, তো সেক্ষেত্রে এই যে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ পার্টগুলো থাকবে, সেগুলো দেহের একটা দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। তো সেখানে মানে ঘাসফড়িংয়ের যে দেহ থাকে, ওই দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। তো এখানে একজোড়া পার্শ্বীয় ট্র্যাকিয়াল অনুদৈর্ঘ্য ট্র্যাকিয়াল, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য, অঙ্কীয় অনুদৈর্ঘ্য। এর পাশাপাশি থাকে পৃষ্ঠীয় আর অঙ্কীয় তল, মানে অঙ্কীয় কতগুলো একসাথে অনুপ্রস্থ ট্র্যাকিয়াল কাণ্ড সৃষ্টি করে। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো পড়া মানে তোমরা ব্রেনের মধ্যে বাড়তি চাপ দেয়া, এগুলো থেকে এমসিকিউ আসে না, রিটার্নও আসে না, এগুলো শুধুমাত্র জানার জন্য বই দিয়ে রাখা এক প্রকার বলা যায়। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, কথা হলো এই যে ঘাসফড়িংয়ের ট্র্যাকিয়াল তন্ত্র, এখানে টিনিডিয়া নামক একটা জিনিস থাকে। টিনিডিয়া জিনিসটা কি তো তোমরা জানো, এখানে লেখা আছে দেখো, মানে ট্র্যাকিয়ার অন্তস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এই যে ট্র্যাকিয়ার মধ্যে যে গহ্বরটা আছে, এর ভিতরে এই যে ফাঁকা একটা মুখ দেখতে পাচ্ছ, এই মুখ দিয়ে যে গহ্বরটা আছে, এই গহ্বরটার মধ্যে দিয়ে কিন্তু যাতে বায়ু পরিবহন করতে সাহায্য করছে ট্র্যাকিয়া, শ্বাসনালী বা ট্র্যাকিয়া। আমাদের কিন্তু মানুষের শ্বাসনালী বা ট্র্যাকিয়া থাকে আমাদের গলার ওইখানে, তোরা যারা তৃতীয় অধ্যায়ের ক্লাস করছো তারা জানার কথা। এই যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া থেকে ঘাসফড়িংয়ের একই জিনিস থাকে, এখন ওই যে গহ্বরটা থাকে, ওই গহ্বরের মধ্যে দিয়ে কিন্তু বায়ু যায়, এবং এই বায়ু তো যায়, এখন এই যে গহ্বরের থাকে, এখানে কিছুটা পরপরে যে ইন্টিমা থাকে, ইন্টিমা পুরু মানে কিছু কিছু জায়গায় পুরু হয়ে আংটির মতো গঠন করে, অর্থাৎ এইখানের দিকে চিন্তা করো, এইখানে যে ইন্টিমা ছিল, ইন্টিমাটা কিন্তু একটা গোল মতো আংটির মতো অবস্থা মানে গঠন করতেছে, এই যে আংটির মতো গঠন তৈরি করছে, এই গঠনকে বলা হচ্ছে টিনিডিয়া। এবং এই টিনিডিয়া থাকার কারণে কিন্তু হৃৎপিণ্ড কখনো চুপসে যায় না, অর্থাৎ এই যে হৃৎপিণ্ড মানে সরি হৃৎপিণ্ড বলছি কেন, শ্বাসনালী বা ট্র্যাকিয়া এটা কখনো চুপসে যায় না। তো এই যে ট্র্যাকিয়া আছে, এই ট্র্যাকিয়া যদি একবার বায়ুটা চলে যায়, তাহলে বা সংকোচন হয়, তখন কিন্তু ওটা চুপসে যাওয়ার কথা, কিন্তু চুপসে যায় না, কেন যায় না? কারণ এখানে টিনিডিয়া থাকে। তাহলে এই এর মধ্যে থেকে যেটুকু ইম্পর্টেন্ট, একটা লাইন ইম্পর্টেন্ট হলে সেই লাইন এটা হলো, টিনিডিয়া থাকার কারণে ট্র্যাকিয়া কখনো চুপসে যায় না, এটা তোমাদের বোর্ড কোশ্চেনেও আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে ট্র্যাকিওল, তোমরা ট্র্যাকিওলের চিত্র এখানে পাশে দেখতে পাচ্ছ, একটা বায়ুথলি আছে, এই বায়ুথলির মধ্যে এই যেটা ট্র্যাকিয়া জিনিসটা কি, এটা হলো ট্র্যাকিয়া। এই যে গঠন, এই গঠনটা কিন্তু এই সেই ট্র্যাকিয়া, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, এবং এই ট্র্যাকিয়ালের কিছু মানে ক্ষুদ্র ক্ষুদ্র আরও ক্ষুদ্র কিছু শাখা আছে, এই যে ট্র্যাকিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র শাখা, মানে গাছপালার মতো, মানে গাছপালার ডালের মতো, ঠিক একইভাবে ওরকম আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা আছে, তাদেরকে বলা হয় ট্র্যাকিওল। অর্থাৎ ট্র্যাকিয়া থেকে কিন্তু ট্র্যাকিওলটা আসছে, ট্র্যাকিয়াটা ছিল একটু বড়, তার থেকে ছোটোগুলো শাখা প্রশাখাগুলো হলো ট্র্যাকিওল। তো এই ট্র্যাকিওল সম্পর্কে যেটুকু পড়তে হবে সেটা হলো, এটা এককোষী নালিকা, 1 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, আর এর প্রাচীর হলো ইন্টিমা টিনিডিয়া বিহীন, অর্থাৎ এখানে কিন্তু ইন্টিমা টিনিডিয়া, এই যে টিনিডিয়া থাকে, আর এখানে যে ইন্টিমা থাকতো, এই যে ইন্টিমা আছে, আর এখানে যে টিনিডিয়াটা ছিল, অর্থাৎ বৃত্তাকার যে রিং, এই ক্ষেত্রে এই টিনিডিয়া আর ইন্টিমা কিন্তু এক্ষেত্রে থাকবে না। এক্ষেত্রে কিছু জিনিস থাকে, সেটা হলো মানে এখানে কিছু টিস্যু রস থাকে, অর্থাৎ কিছু তরল পদার্থ থাকে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে বায়ুথলি। তো এই বায়ুথলি অর্থাৎ এই যে পুরোটা মিলে, অর্থাৎ ট্র্যাকিয়া তো দেখলে, আচ্ছা ট্র্যাকিয়া তো দেখলে, এরপরে এই ট্র্যাকিয়া অর্থাৎ আমাদের যে আমাদের বলছি কেন, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে শ্বাসনল পড়লাম, শ্বাসরন্ধ্র পড়লাম, ট্র্যাকিয়া পড়লাম, ট্র্যাকিওল পড়লাম। এখন এই সব কিছু মিলিত হয়ে একটা গহ্বরের মাঝখানে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ ট্র্যাকিয়ার কিছু শাখা প্রশাখা যেখানে প্রসারিত হবে, হয়ে দেখা যাবে একটা বড় গহ্বর তৈরি করবে, এই গহ্বর বা বায়ুথলি গঠন করে। তো এই বায়ুথলিতে কিন্তু ইন্টিমাও থাকবে না,
ইন্টিমাটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ ইন্টিমা জিনিসটা কী ছিল, এর ইন্টিমাটা কিন্তু ছিল এই যে ট্রাকিয়ার মধ্যে বা শ্বাসনালীর মধ্যে। ওটা তো আর বায়ুথলির মধ্যে গিয়ে ইন্টিমাটা পাওয়া যাবে না। তো ইন্টিমাটা তো পাওয়া যাবে না, ইন্টিমিয়া না থাকলে কিন্তু সেখানে টিনিডিয়াও থাকবে না। আচ্ছা, এইখানে যে বায়ুথলি, বায়ু যেহেতু থলি, তো এই বায়ুথলির মধ্যে তাহলে এরা মূলত মেন কাজটা কী হবে, বাতাসটা জমা রাখার কাজ করবে এবং শ্বসনের সময় যে বায়ুটা দরকার হবে সেই বায়ুটা এখান থেকে কিন্তু সে সাপ্লাই দেবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। না ভাইয়া। সে 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, তো আমরা আবার শুরু করি। আমরা এর পরবর্তীতে আছে দেখো শ্বসন পদ্ধতি। এখন আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই, এই ঘাসফড়িংও কিন্তু শ্বাস প্রশ্বাস নেবে। তো ঘাসফড়িংয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো মেইন ভূমিকা পালন করবে? তো তোমাদের আমি এখান থেকেও প্রবাহ চিত্রটা দেখাই দিই, দেখালে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এইখানে দেখো, এই সেই বায়ুমণ্ডল। এখন বায়ুমণ্ডল থেকে কি হবে, তোমাদের আমি কিন্তু গতদিন একটা কথা বলছিলাম যে শ্বাস সংযোগ না থাকায় কিন্তু ঘাসফড়িংয়ের রক্ত হলো শ্বসনের ভূমিকা পালন করে না। এটা কিন্তু মাথায় রেখো, ঘাসফড়িংয়ের রক্ত কিন্তু শ্বসনে মানে সাহায্য করে না। যদি তোমাদের মানে বহুপদীতে বা সত্য মিথ্যায় তুলে দেয় তাহলে কিন্তু এটা মাথায় রেখো। এখন কিভাবে ঘাসফড়িংয়ের গ্যাসীয় বিনিময় বা আমাদের যে ঘাসফড়িংয়ের যে শ্বসন প্রবাহটা সেটা কিভাবে ঘটছে। এখন আমাদের যেরকম মানে আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করি, ঠিক একইভাবে এই ঘাসফড়িং কিন্তু শ্বাস গ্রহণ করবে, শ্বাস ত্যাগ করবে। আর এই যে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ দুইটা প্রক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করবে কে? শ্বাসরন্ধ্র। কারণ ওই যে বললাম রন্ধ্রের মধ্যে কিছু কপাটিকা থাকবে, ওই কপাটিকাগুলো মূলত ওই প্রবাহটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এখন এই যে মানে এখানে এই যে মানে কপাটিকার মধ্যে পাশে এই যে মানে শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের জন্য যে পেশিগুলো কাজ করবে, অর্থাৎ কপাটিকা কাজগুলো কাজ করবে। তো এই পেশিগুলো কাজ করবে, তার পাশাপাশি এই যে বায়ুথলি ছিল, বায়ুথলির মানে অর্থাৎ এখানে কখনো সংকুচিত হবে, কখনো প্রসারিত হবে। এই যে সংকোচন প্রসারণ হবে, এখন হওয়ার পরে কী হবে, সে বায়ু, আমরা যখন বায়ু থেকে দেখো আমরা শ্বাস নিচ্ছি, নিলে কি আমরা অক্সিজেনটা দেহে প্রবেশ করছে। ঠিক একইভাবে একটা ঘাসফড়িং যখন শ্বাস নেবে তখন তার দেহে অক্সিজেনটা প্রবেশ করবে। অক্সিজেনটা প্রবেশ করলো, পরে অক্সিজেনটা কোথা দিয়ে যাবে? শ্বাসরন্ধ্র দিয়ে প্রবেশ করবে। হয়তো তোমরা পড়ছিলে 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, তাহলে বুঝতে পারছো যে কত জায়গা দিয়ে সে কিন্তু শ্বাস নিতে সক্ষম। বুঝতে পারছো, একসাথে কিন্তু সে 10টা রন্ধ্র তার আছে। তো এই যে 10টা রন্ধ্র আছে, কিন্তু 10টা রন্ধ্রও কিন্তু মানে একবারে কিন্তু শ্বাস গ্রহণ মানে শ্বাস নেওয়ার সময় কিন্তু একবারে ওই 10টা রন্ধ্র একসাথে কাজ করে না। এক্ষেত্রে প্রথম যে 4 জোড়া রন্ধ্র থাকে, অর্থাৎ প্রথম 4 জোড়া 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, এর মধ্যে প্রথম যে 4 জোড়া শ্বাসরন্ধ্র থাকে এরা মূলত শ্বাস গ্রহণে মানে সাহায্য করে। আর বাকি যে শেষের যে 6 জোড়া রন্ধ্র রয়েছে শ্বাসরন্ধ্র, সেগুলো হলো মানে নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ নিঃশ্বাস নিতে বা বায়ুটা ত্যাগ করতে সাহায্য করছে। তো এই কারণে প্রথম ওই 4 জোড়া শ্বাসরন্ধ্রকে বলা হচ্ছে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র। আর এই যে বের করে দিচ্ছি এইখানে যে শ্বাসরন্ধ্রগুলো কাজ করছে 6 জোড়া, এদেরকে বলা হচ্ছে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। আচ্ছা, তো দেখো এই প্রশ্বাসী শ্বাসরন্ধ্রের মাধ্যমে সে বায়ু অক্সিজেনটা প্রবেশ করাচ্ছে ভিতরে। প্রবেশ করে আমি বলছিলাম এটা হলো অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠে উন্মুক্ত। তো সেই অ্যাট্রিয়াম, অর্থাৎ তোমাদের বলছিলাম যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া হলো অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠে উন্মুক্ত। তাহলে এই যে শ্বাসরন্ধ্র, শ্বাসনালী দিয়ে মানে শ্বাসরন্ধ্র দিয়ে দিয়ে শ্বাসনালী দিয়ে এই যে অ্যাট্রিয়াম প্রকোষ্ঠ ছিল সেখানে কিন্তু রক্তটা মানে সেখানে হলো তার ওই যে অক্সিজেন সমৃদ্ধ যে বায়ুটা সেটা প্রবেশ করবে। অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করলো করে আমাদের যেমন ট্র্যাকিয়া আছে, ট্র্যাকিওল আছে, ঠিক একইভাবে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তোমরা পড়ে আসছো, ট্র্যাকিয়াই যাবে, তারপর ট্র্যাকিয়ালের মধ্য দিয়ে ট্র্যাকিওলে যাবে। অর্থাৎ একটু একটু করে কিন্তু মানে আমাদের যেরকম মানে অক্সিজেন গ্রহণ করছি তখন আসি একটু একটু করে ওই যে ফুসফুসের মধ্যে যাচ্ছে, এদের কিন্তু ঠিক একই জিনিসটাই হচ্ছে। তো এই ট্র্যাকিওলে যাবে, যাওয়ার পরে আস্তে আস্তে যাবে বায়ুথলিতে। এখন এই যখনই বায়ুথলিতে যাবে, তোমাদের বলছিলাম বায়ুথলিতে কি হবে, বায়ুথলি কি শ্বসনের সময় বায়ু প্রবাহ তো নিয়ন্ত্রণ করছিল। এখন করার পরে এইখানে কি হবে, এইখানে যে মানে আমাদের যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা মানে অক্সিজেন সমৃদ্ধ যে মানে রক্ত আসছে কেন সবসময়, অক্সিজেন সমৃদ্ধ যে বায়ুটা গ্রহণ করছে সে, বুঝতে পারছো, এই যে অক্সিজেন সমৃদ্ধ বায়ুটা গ্রহণ করলো, এখানে অক্সিজেন সমৃদ্ধ বায়ুটা গ্রহণ করার পরে এটা কি আমাদের শরীরের সাথে ওই যে আমাদের যেরকম রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করে একটু একটু করে, মানে কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে, সেগুলো অবশ্য 5 অধ্যায় থাকলে বেশ সুন্দর করে পড়ানো যেত। তো এদের ক্ষেত্রে ওই সেই একই জিনিস হবে। এদের দেহকোষে আসার মানে এদের যেহেতু এই বায়ুথলির মধ্যে একবার অক্সিজেন চলে আসছে, ওই অক্সিজেন যখনই এই বায়ুথলি থেকে দেহকোষের মধ্যে যাবে তখন এই দেহকোষের মধ্যে কী হবে, অক্সিজেন অনুপ্রবেশ করলো। আচ্ছা দেখো যেটা বলছিলাম আর কি, যে এখানে এই যে
দেহকোষে অক্সিজেনটা প্রবেশ করলো, অক্সিজেনটা প্রবেশ করার পরে কী হবে, এখানে জারণ ক্রিয়া সম্পন্ন হয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, সেখানে যে অক্সিজেনটা প্রবেশ করছিল সেই অক্সিজেনটা তার যে হিমোলিয়াম ছিল এই হিমোলিয়ামের সাথে বিক্রিয়া করে বিভিন্ন জারণ প্রক্রিয়ার মাধ্যমে সেটা আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। এবং এই কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে ওই এখানে কিন্তু কিছু প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়াটা হলো ব্যাপন প্রক্রিয়া কিন্তু এখানে ঘটে। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া ঘটার ফলে কিন্তু এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কিন্তু এই দ্রাবকগুলো যাচ্ছে। আচ্ছা, তো এখানে আর একটু কথা বলি, এখানে এই যে অক্সিজেনটা অনুপ্রবেশ করলো, তারপরে মানে অক্সিজেনটা অনুপ্রবেশ করে কার্বন ডাইঅক্সাইডে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আবার সে আমাদের ট্রাকিয়া অ্যাট্রিয়াম শ্বাসন্দ, অর্থাৎ সেই উল্টোটা, এর ঠিক উল্টো পথে আবার বেরিয়ে আসছে। অর্থাৎ মুখ দিয়ে ঢুকাইছিলাম, আর তো মুখ দিয়ে বের করছি, তাহলে ঠিক উল্টো পথে বেরোবে। তো এটাই। আচ্ছা, এটা কি আর কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এটা থেকে প্রশ্ন তেমন আসে না, তারপরে একটু বলে দিলাম। না ভাই, না ভাই। তো এরপরে দেখো ঘাসফড়িংয়ের মানে রক্ত সংবহন পড়লা, ঘাসফড়িংয়ের শ্বসন পড়লা। এবার ঘাসফড়িং কীভাবে রেশনতন্ত্র মানে রেশন করছে, অর্থাৎ কীভাবে ঘাসফড়িংয়ের রেশনতন্ত্রটা কাজ করছে সেটা দেখবো। আচ্ছা, ঘাসফড়িংয়ের রেশনতন্ত্রে বলছিলাম কোনটা, ঘাসফড়িংয়ের প্রধান রেশন অঙ্গ ছিল কোনটা, তোদের কতদিন পড়াইছি? কোষ, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। আচ্ছা, তোমাদের মাথায় ডিম ফাটানো উচিত, বুঝতে পারছো? আচ্ছা, কথা হলো এখানে হলো মালফিজিয়ান নালিকা ছিল প্রধান রেশন অঙ্গ। তো মানে আমাদের যেরকম প্রধান রেশন অঙ্গ হলো বৃক্ক, বৃক্কের মাধ্যমে আমাদের 80% রেশন পদার্থ বের হয়ে যায় দেহ থেকে। কিন্তু আমাদের কিন্তু ওই যে ঘাম থেকেও কিন্তু কিছু রেশন পদার্থ বের হয়ে যায়। এই ঘামকে তখন বলা হচ্ছে সহকারী রেশন অঙ্গ। ঠিক একইভাবে ঘাসফড়িংয়ের প্রধান রেশন অঙ্গ হলো মালফিজিয়ান নালিকা, কিন্তু এই সহকারী রেশন অঙ্গের পাশাপাশি আরও কিছু মানে 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 প্রধান রেশন অঙ্গের পাশাপাশি আরও কিছু সহকারী রেশন অঙ্গ আছে। সেগুলো দেখো, মেদকুঞ্জের কিছু কোষ, ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। এখানে কিন্তু মাথায় রেখো কিউটিকল। তাহলে মেদপুঞ্জের কিছু কোষ, অর্থাৎ মেদপুঞ্জ বলতে তোমরা বোঝো মেদের, অর্থাৎ ঘাস আমাদের যেরকম চর্বি থাকে বা মেদ থাকে ওরকম ওদেরও আছে। তো সেক্ষেত্রে ওই যে মেদপুঞ্জের কিছু কোষ বা ইউরেট কোষ বা ইউরিকোষ গ্রন্থি বা নেফ্রোসাইট, আরেকটা হলো কিউটিকল, এগুলো হলো সহকারী রেশন অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, তো এই যে প্রধান মানে রেশন অঙ্গ হিসেবে কাজ করলো, এখন এই যে প্রধান রেশন অঙ্গ মালফিজিয়ান নালিকা, এই মালফিজিয়ান নালিকা দিয়ে 3টা রেশন পদার্থ বের হয়, প্রধান রেশন পদার্থ। সেই 3টা প্রধান রেশন পদার্থ হলো অ্যামোনিয়া, ইউরেট, ইউরিক অ্যাসিড। অবশ্যই পরবর্তীতে আসছে, সমস্যা নেই। তো মনে রাখবে এই যে প্রধান রেশন অঙ্গ মালফিজিয়ান নালিকা, এটা থেকে যে পদার্থগুলো নিশ্চিত হবে সেগুলোকে হলো অ্যামোনিয়া, ইউরেট, ইউরিক অ্যাসিড। আচ্ছা, কেউ কিছু প্রশ্ন করবা? হ্যাঁ, মেদপুঞ্জটা কি? তোমার পেটে যেরকম মেদ আছে, ঘাসফড়িং এর পেটেও মেদ আছে। ওই মেদপুঞ্জের যে কোষগুলো আছে তাদের মানে মেদের যে আশেপাশে যে কোষগুলো আছে তাদেরকে বলা হচ্ছে মেদপুঞ্জের কোষ। আচ্ছা আচ্ছা, বিষয়টা কিন্তু এরকম না, আমি মজা করলাম। তোমরা তো কি সিরিয়াস নিয়ে বসছো? আচ্ছা, মেদপুঞ্জের কোষ বলতে বোঝাচ্ছে হলো এই যে ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এই যে কোষগুলো আছে এই কোষগুলোই মূলত মেদপুঞ্জের কোষ হিসেবে আখ্যায়িত করা হয়। ওদের দেখি সত্যি সত্যি তাই বুঝে নেছো। দুস, কি করে হয়? ঘাসফড়িং এর পেটে মেদ থাকবে কি করে? ঘাসফড়িং তো তোমার মতো চর্বি জাতীয় খাদ্য 3 বেলা খায় না। আচ্ছা, তো এই যে ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল, এগুলোই মূলত মানে আনুষঙ্গিক রেশন অঙ্গ হিসেবে কাজ করে। আর এগুলোই মূলত মেদপুঞ্জের কোষ। মেদপুঞ্জের কোষ বলতে এই কোষগুলোকে বোঝায়। এখন এখানেও কিন্তু কিছু কিছু চর্বি জমা থাকে, একবার থাকে না তা না। তো আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নেই, একটু একটু করে পড়বো। আচ্ছা, তো বিষয় হলো দেখো, ম্যালফিজিয়ান নালিকাটা প্রথম আবিষ্কার করছিল বা প্রথম, অবশ্য আবিষ্কার তো করি নাই, সৃষ্টিকর্তা সব তৈরি করে রাখছে, মানে পর্যবেক্ষণ করছে আর কি, মানে প্রাণী দিয়ে অর্থাৎ ঘাসফড়িং দিয়ে প্রথম পর্যবেক্ষণ করছে কে? এই যে দেখো, মার্সিলো মালপেজি। তো তার নাম অনুসারে এটা এই নালিকাটার নাম দিচ্ছে হলো ম্যালফিজিয়ান নালিকা। আর এগুলো সব তোমরা রিডিং দিবা এখান থেকে, মানে পরীক্ষায় আসতে দেখা যায় না, তবে এর গঠনটা মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায় গদাকে। তো তোমাদের পাশে একটা চিত্র দেওয়া আছে, দেখো এটাই সেই একটা মালফিজিয়ান নালিকা। এখন এক্ষেত্রে দেখো, অর্থাৎ এদের দেহে যে পোস্টিং নালী ছিল, অগ্র পোস্টিং নালী, পশ্চাৎ পোস্টিং নালী আর মধ্য পোস্টিং নালী, অর্থাৎ মধ্য পোস্টিং নালী। তো এগুলো তো তোমাদের তো পোস্টিং নালী পড়ায় ফেলছিলাম, অর্থাৎ ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রই পড়ছিলাম, পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। ওই পৌষ্টিক নালীর মধ্যে 3টা ছিল,
অগ্রপোষ্টিক নালী, মধ্যপোষ্টিক নালী আর পশ্চাৎপোষ্টিক নালী। মনে আছে তো সবার নাকি? আচ্ছা, অগ্রপোষ্টিক নালীর আর এক নাম কি আমারে বলো? বা ভাই স্টোমোডিয়াম। হ্যাঁ, এস্টোমোডিয়াম হলো অগ্রপোষ্টিক নালী, মেসেন্টেরন হলো মধ্যপোষ্টিক নালী, আর প্রোক্টোডিয়াম হলো পশ্চাৎপোষ্টিক নালী। আর পোস্টোডিয়াম হচ্ছে হ্যাঁ, তো এই যে দেখো, এই যে পশ্চাৎপোষ্টিক নালী আর এই মধ্যপোষ্টিক নালী, মানে এই পাশে এই ডট ডট দেয় পোস্টিং নালী বোঝাচ্ছে। এখন দেখো এই চিত্রটা তোমাদের বোঝাতে গেলে সামনাসামনি হলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নাই, চিত্র দিয়ে বোঝাই। এখন এই যে পশ্চাৎপোষ্টিক নালী, মধ্যপোষ্টিক নালী আছে, এখানে কিছু কোষ থাকবে, এইখান থেকে এই নালীটা আসবে, আসার পরে এইখানে যে নালীটা আছে, এই যে গোলাকার যে নালী, এটাকে বলা হচ্ছে ম্যালফিজিয়ান নালী। অর্থাৎ এই যে গোল আকৃতির নালী, এটাকে বলা হচ্ছে ম্যালফিজিয়ান নালী। তো ওই নালিকাটাকে যদি আমরা মাঝখান দিয়ে কাটি তো ঠিক এরকম দেখতে হবে, আর যদি আমরা এক সাইডে ওই যে গোল আকারের অবস্থা আছে ঠিক ওখান থেকে কাটলে এরকম হবে। অর্থাৎ একটা যদি প্রস্থচ্ছেদ করি আর একটা যদি লম্বচ্ছেদ করি তো এরকম দেখতে হবে। অর্থাৎ সেই ম্যালফিজিয়ান নালিকাটা কিন্তু ওই, অর্থাৎ ম্যালফিজিয়ান নালিকাটা কিন্তু সৃষ্টি হচ্ছে কোথায়? ওই মধ্য আর পশ্চাৎপোষ্টিক নালী কিন্তু সংযোগের স্থলে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অসংখ্য সূত্রের মতো একটা প্রকোষ্ঠ সৃষ্টি হবে। তো এই গেল এখান থেকে। দেখো এইখানে এই যে ঘাসফড়িংয়ের রেশনাঙ্গ তৈরি হবে, হয়ে কিন্তু এই যে রেশনাঙ্গের এই পথ দিয়ে কিন্তু নির্গমন হয়ে আসবে। এবং এখানে এই যে নির্গমন হচ্ছে, এখন এর মধ্যে দেখো কীভাবে কি আমাদের বৃক্কের মধ্যে যেমন নেফ্রন থাকে সেগুলো ছাঁকনির মতো কাজ করে, ঠিক একইভাবে এর মধ্যে মাইক্রোভিলাই থাকবে। তারপরে মানে মাইক্রোভিলাই থাকে, ওই মাইক্রোভিলাইগুলো কী হয়, অসংখ্য মাইক্রোভিলাই যখন একসাথে হয় তখন তাদেরকে বলা হয় ব্রাশ অর্ডার। অর্থাৎ এই যে দেখো দাগ 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 মতো একটা করে জিনিস আছে, এদেরকে বলা হচ্ছে ব্রাশ অর্ডার। আর এই যে নালিকার ভিতরে যে ফাঁকা একটা গহ্বর আছে, এই গহ্বরটাকে বলা হয় লুমেন, এই গহ্বরটাকে বলা হয় লুমেন। আর এই নালিকার মধ্যে দিয়ে মূলত সে হলো তার রেশন, মানে রেশন বর্জ্যটাকে বের করে দেয়। আর এক্ষেত্রে এই যে বাইরের যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা। এবং এর মধ্যে কিন্তু পানি থাকতে পারে, বা এই যে রেশন বর্জ্যগুলো আছে সেগুলো থাকতে পারে। আচ্ছা, তো এইখানে এই গঠনটা একটু চিত্রটা শো, বাসায় একটু চিত্রটা প্র্যাকটিস করবো। এই লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদ যে কোনো একটা প্র্যাকটিস করলে এনাফ। আর এই গঠনটুকু এইটুকু পড়ে ফেলবা, এইটুকু। আর এই রেশন প্রক্রিয়া কীভাবে কী করে এটা পড়ে দরকার না, ফাও টাইম নষ্ট, আমাদের যেহেতু সময় কম, ওখান থেকে প্রশ্ন আসে না। বুঝালে তো সব বুঝাই দেওয়া যায় কিন্তু। আচ্ছা, আজকে কি আমরা পারবো? আজকে আসলাম আমি এটা রুই মাছটা শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু আজকে পারবো কি না বুঝতে পারছি না। আচ্ছা, তো এরপরে দেখো এই যে আনুষঙ্গিক রেশনাঙ্গগুলো পড়লাম সেগুলো সম্পর্কে একটু একটু করে বিস্তারিত জানি। প্রথমে দেখো ইউরেট কোষ। ইউরেট কোষ দেখো ঘাসফড়িংয়ের দেহে অসংখ্য ফ্যাটি বডি বা চর্বি কোষ থাকে। এই কোষগুলো প্রধানত শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য পরিবর্তিত রূপে জমা রাখে। অর্থাৎ আমাদের দেহে যেরকম চর্বি হিসেবে খাদ্য জমা থাকছে, অর্থাৎ আমাদের কি গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তোমাদের গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়াগুলো বলছি না, অনেকেই জানে না, অবশ্য পরবর্তীতে পড়ানো হবে, সমস্যা নেই, তৃতীয় অধ্যায়ে গিয়ে এরপরে আসে। তো চর্বিগুলো তো জমা হয়, হ্যাঁ। এখন এই চর্বিগুলো যে জমা হয় এর মধ্যে দেখা যায় হিমোলিম্পে যে কিছু কিছু ইউরিক অ্যাসিড আর এই ইউরিক কোষ থাকে, সেগুলো সেখানে আজীবন জমা থাকে। এবং এই যে ওই যে ইউরিক অ্যাসিড বা মানে ইউরেট কোষ জমা রাখছে ওর মধ্যে, এই কারণে ওই যে ইউরেট কোষ জমা রাখার কারণে ওই কোষটার তখন নাম হয়ে গেছে ইউরেট কোষ। বুঝতে পারছো? তাহলে ওটা কিন্তু মূলত একটা ছিল ফ্যাটি অ্যাসিড বা চর্বির একটা স্তর ছিল, কিন্তু ওইখানে যেহেতু ইউরেট কোষটা মানে জমা, ইউরিক অ্যাসিড আর ইউরেট কোষটা জমা থাকতে দেখা গেছে, এই কারণে ওই অঙ্গটারই নাম দিয়ে দিচ্ছে কি ইউরেট কোষ। আচ্ছা, এরপরে দেখো ইউরিকোজ গ্রন্থি। ইউরিকোজ গ্রন্থির মধ্যে দেখো পুরুষ ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে ইউরিস গ্রন্থি অবস্থান করায় হিমোসিল থেকে রেশন দ্রব্য শোষণ করে ইউরিক অ্যাসিড রূপে জমা রাখে। অর্থাৎ এখানে ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থি বলতে এই যে ইউরিকাস গ্রন্থি যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির গ্রন্থিটিকে বলা আছে মাশরুম গ্রন্থি। আচ্ছা, এখন নামের সাথে মাশরুম লাগাইছে বলে তোমরা খাবারের মাশরুম ভেবে নিও না, অনেকটা ওরকম স্পঞ্জ জাতীয়। আচ্ছা, আর এখানে এখানে আর তেমন কিছু না, অর্থাৎ এগুলো নামগুলো পড়লেই না, আমার মনে হয় এমসিকিউ এর জন্য যেহেতু এই নামগুলোর বাইরে কিছু আসে না, আর রিটেনের জন্য তো এখান থেকে প্রশ্ন আসেই না। রিটেনের জন্য যেগুলো আসে তো বলে দিচ্ছি, এগুলো ফাও তোমরা পড়ে নিও, তোমাদের পড়লে বুঝতে সমস্যা হলে আমরা তখন বলো। আচ্ছা, এরপরে দেখো মালফিজিয়ান নালিকা আর মালফিজিয়ান বডি। এখন দেখো এই যে মালফিজিয়ান নালিকা এটা কোথায় থাকে? ঘাসফড়িংয়ে। কিন্তু এই যে মালফিজিয়ান বডি এটা কিন্তু আমাদের মানুষে থাকে, অর্থাৎ আমাদের বৃক্কের যে গঠন ছিল গঠনের মধ্যে এই মালফিজিয়ান বডি থাকে, মালফিজিয়ান নালিকা থাকে, অর্থাৎ বৃক্কীয় নালী থাকে, মালফিজিয়ান কর্পাসেল থাকে। তো এই ঠিক একই জিনিস ভাবে এখানে এই দুটার মধ্যে তফাৎটা কি সেটা করছে, অর্থাৎ এটা কি একটা ঘাসফড়িংয়ের রেশনাঙ্গ আর এটা মানুষের বা মেরুদণ্ডী প্রাণীর রেশনাঙ্গ গেল। এরপর এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘাসফড়িংয়ের মালফিজিয়ান নালিকা থাকে 100টা,
কিন্তু মানুষের বৃক্ক থাকে, মানে বৃক্কে যে নেফ্রন থাকে কতটা 2 লক্ষ 20 লক্ষ, মানে একটা বৃক্কে থাকে 10 লক্ষ আর একটা বৃক্কে 10 লক্ষ, কোথাও কোথাও 10 থেকে 12 লক্ষ বলা হয়। তো মোট দেখা যায় আনুমানিক ধরা যায় যে 20 লক্ষর মতো নেফ্রন থাকে। কিন্তু এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কিন্তু ম্যালথেজিয়ান নালিকা থাকে মাত্র 100টা। বাকিগুলো রিডিং দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ। মানে ঘাসফড়িংয়ের যে সংবেদী অঙ্গগুলো আছে, অর্থাৎ ঘাসফড়ি সংবেদ বলতে বলছি কি স্নায়ু উদ্দীপনাগুলো গ্রহণ করবে। অর্থাৎ এই সংবেদীগুলো কিভাবে কি গ্রহণ করছে দেখো, একটা হলো স্পর্শ ইন্দ্রিয়, অর্থাৎ স্পর্শ করে কিভাবে কি বুঝবে। এরপরে হলো ঘ্রাণেন্দ্রিয়, অর্থাৎ ঘ্রাণটা কিভাবে বুঝবে। এরপরে স্বাদেন্দ্রিয়, স্বাদটা কিভাবে বুঝবে। দর্শনেন্দ্রিয়, অর্থাৎ কিভাবে দেখবে। আর শ্রবণেন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে জানো 5টা ইন্দ্রিয় থাকে, ওদেরও ঠিক তেমনি 5টা ইন্দ্রিয় থাকে। তো সেই 5টা ইন্দ্রিয় কোথায় কিভাবে থাকছে এটা একটু পড়তে হবে। তো এই যে স্পর্শ ইন্দ্রিয় কোথায় থাকে দেখো, এটা যে শুল, পাল বা সার্কি, পায়ের দূরবর্তী খণ্ডাংশে এগুলো থাকে। আর ঘ্রাণেন্দ্রিয় কোথায় থাকে, শুং বা অ্যান্টেনায় থাকে। অর্থাৎ অ্যান্টেনার ক্ষেত্রে এই ঘ্রাণেন্দ্রিয়টা থাকে। অর্থাৎ অ্যান্টেনা দিয়ে, তাহলে ওই যে মাথায় দুটো শিং ওটা দিয়ে কী করে, সে কিন্তু ঘ্রাণ নিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ফুলের সৌরভ বা গন্ধ বা বিভিন্ন হচ্ছে ওর যে খাদ্যাভ্যাসের যে প্রাণীগুলো আছে সেগুলো সুগন্ধ সে গ্রহণ করে। আচ্ছা, আর এরপরে দেখো মানে স্বাদেন্দ্রিয় আছে। স্বাদেন্দ্রিয় এই ক্ষেত্রে সাহায্য করে কোনটা, এই যে ম্যাক্সিলারি পাল্প আর ল্যাবিয়াল পাম্প, যে ওই দুইটাই কি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করছিল, পরে মনে করে দেখো, তাহলে সেই নাম দুইটাই কিন্তু আবারও আছে। আচ্ছা, আর এরপরে দেখো দর্শন ইন্দ্রিয়। দর্শনের ক্ষেত্রে কি হিসাব করে, ওসেলি আর পুঞ্জাক্ষী। অর্থাৎ পুঞ্জাক্ষী বলতে চোখ, আর এই যে চোখের মধ্যে যে তার গঠন একক ছিল সেটাকে বলা হয়েছিল ওসেলি। তো এরপরে দেখো, এরপরে আছে শ্রবণেন্দ্রিয়। অর্থাৎ এখানে যে টিম্পেনিক পর্দাটা ছিল, অর্থাৎ এর যে প্রথম উদরীয় খণ্ডকে পড়ানো হয়েছিল যে টিম্পেনিক পর্দা থাকে, তো এই টিম্পেনিক পর্দাটা মূলত এদের শ্রবণ ইন্দ্রিয়, অর্থাৎ শ্রবণ গ্রহণে সাহায্য করছে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী। অর্থাৎ এই ঘাসফড়িংয়ের যে পুঞ্জাক্ষী বলতে মূলত বোঝানো হচ্ছে তার চোখ। এখন এই চোখটা কিভাবে গঠন করবে, আমি তোমাদের বলছিলাম ঘাসফড়িংয়ের দর্শন কৌশলের একক বলছিলাম, এটা কি ছিল? ওমাটিডিয়া। হ্যাঁ, ওমাটিডিয়া। বহু বচনে ওমাটিডিয়া, এক বচনে ওমাটিডিয়াম। তো আমরা সেই ওমাটিডিয়ামটা নিয়েই পড়বো, অর্থাৎ ঘাসফড়িং কিভাবে দর্শন মানে দর্শনটা করছে, কিভাবে চোখ দিয়ে দেখছে, সেই জিনিসটা পড়বো, ওমাটিডিয়াম। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই ঘাসফড়িংয়ের প্রায় প্রতিটা চোখে ওমাটিডিয়াম থাকে 2000। তাহলে ঘাসফড়িংয়ের একটা চোখে যদি ওমাটিডিয়াম থাকে 2000, তাহলে মোট ওমাটিডিয়াম কতটা থাকবে? কেন ঘাসফড়িংয়ের 3টা চোখ না? 6000। তোমার বাসায় ডিম আছে, পচা ডিম থাকলে তাই একটা ফাটাও মাথায়, বুঝতে পারছো? ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী কয়টা বলছিলাম? চোখ তো 2টা। ওসেলি বা সরলক্ষী থাকে 3টা। ওসেলি বা সরলক্ষী থাকে তাহলে 3টা, মানে 3টা এরকম যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিল। আর চোখ থাকে বা পুঞ্জাক্ষী থাকে কয়টা? 2টা না? তোমরা এই নাকি বাসায় পড়ালেখা করছো? তোমাদের তো সামনে ফেলে অবস্থা খারাপ হয়ে যেত। ঘাসফড়িংয়ের চোখ থাকে 2টা, তাহলে একটা চোখে যদি 2000 থাকে, তাহলে 2টা চোখে থাকবে কয়টা? 4000। এই 4000 কি থাকবে? তোমাদের মাথায় ফাটাবো আমি ডিম, এই নিজের একটা চড় মারো। ওমাটিডিয়াম থাকবে, পুঞ্জাক্ষী। তোমরা তারা চোখ, আচ্ছা ঘাসফড়িং ওইটুকু প্রাণী, সেখানে কি করে তোমার 4000 চোখ থাকতে পারে? 4000 থাকবে। তোমরা ওইটুকু প্রাণীর মধ্যে 4000 চোখ লাগাই দিচ্ছ, তাহলে কি করে হবে বলো তো দেখি? ঘাসফড়িং এর চোখ থাকে 2টা, ওই চোখের মধ্যে দর্শন কৌশলের একক, অর্থাৎ ওই চোখের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে এককগুলো আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানে চোখটা গঠিত হচ্ছে ওই বেশিরভাগ ওমাটিডিয়াম একত্রে হয়ে। তো সেই ওমাটিডিয়ামের গঠনটা আমরা পড়বো। ওমাটিডিয়াম থাকে কতটা? মোট হলে একটা চোখে থাকে 2000 করে, 2টা চোখে মোট 4000 থাকে। আর এটাকে মূলত তার দর্শন একক হিসেবে ধরা হয়। আচ্ছা, তো এই ওমাটিডিয়ামের গঠন, এই ওমাটিডিয়ামের গঠনটা আমরা পড়বো। গঠনের ক্ষেত্রে তোমাদের গঠনটা দেখিয়ে আসি। এখান থেকে তোমরা এইটুকু দাগাই নিও, কর্নিয়া হলো লেন্সের মতো কাজ করে, এইটুকুই ইম্পর্টেন্ট। আর এখানে হলো স্বচ্ছ উত্তল 6 কোণা, এই দুটা জিনিস এমসিকিউ আসার মতো। লেন্সের মতো যদি কাজ করে কোনটা আসে, তাহলে সেটা হলো কর্নিয়া। ঘাসফড়িংয়ে লেন্সের মতো কাজ করে কোনটি? কর্নিয়া। স্যার, আর ওই রেটিনার মতো কাজ করে কোনটা? ওসেলি। হ্যাঁ, ওসেলি। আলোক সংবেদী কোষ।
এই এরা সব উল্টো পাল্টা বলতেছ কেন? তুমি না সিনিয়র, এরা জুনিয়ররা ঠিকঠাক বলছে, তুমি সিনিয়র হয়ে ভুলভাল বললে হবে? ওসেলি হলো মূলত ঘাসপুরিয়ে রেটিনার মতো কাজ করে, আর এখানে লেন্সটা কী করে, এখানে হলো লেন্সের মতো কাজ করে কোনটি? কর্নিয়া। তো ওসেলি রেটিনার মতো কাজ করে, তো তোমরা মনে রাখতে না পারলে এরকমভাবে মনে রাখো, ওরে ওরে দিয়ে মনে রাখো, এই ওসেলি রেটিনার মতো কাজ করে। আর এটা দিয়ে মনে রাখো কলা, কলা দিয়ে মনে রাখো, অর্থাৎ ক দিয়ে কি বলছি? কর্নিয়া। কর্নিয়া কী হবে? ল দিয়ে মনে রাখবা, লেন্সের মতো কাজ করে। কর্নিয়া হলো লেন্সের মতো কাজ করে, আর ওরে দিয়ে মনে রাখো ওসেলি রেটিনার মতো কাজ করে। আচ্ছা, তো আমরা এই যেই তোমাদের যে বললাম 4000 ওমাটিডিয়াম থাকে, এই সেই ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়ামের গঠন দেখতে ঠিক এরকম। তো এখানে দেখো প্রথমেই আমি আছি মানে তোমাদের তো লেন্স পড়ছো, এখন এই লেন্সটা কোথায় থাকে? ওমাটিডিয়ামের বাইরের দিকে, অর্থাৎ লেন্স তো থাকে কর্নিয়ার মধ্যে। মানে এই যে কর্নিয়া, সেই কর্নিয়াটা এই বাইরের পার্ট, অর্থাৎ এটা কিন্তু একটা ওমাটিডিয়ামের বাইরের পার্ট এই লেন্স। কারণ এই লেন্স তো হলো, এই লেন্স হওয়ার পরে দেখো এইখানে লেন্স লেন্স এই ওপরের যে বাইরের দিকে যে বর্ণহীন স্বচ্ছ উত্তল ছয়কোনা যে আবরণ, সে ভাইয়া আবরণটাকে বলা হচ্ছে কর্নিয়া। আচ্ছা বলো। তো বলছি যে কর্নিয়াজেন কোষ এই পাশে যেটা আছে ভাইয়া ওটা কি? তা আমি তো এখনো ও পর্যন্ত আসছি, আমি তো এক এক করে বলতে বলতে আসছি, আমি মাথা থেকে শুরু করছি পা পর্যন্ত যাব, একটু সময় দাও। আচ্ছা, এই যে কর্নিয়া একটা আচ্ছা আবরণ বললাম, বাইরে একটা আবরণ হলো কর্নিয়া। এই কর্নিয়ার বাইরে, অর্থাৎ কর্নিয়ার বাইরে না, সরি কর্নিয়ার নিচে হবে, যেহেতু আমরা নিচের দিকে এক এক করে আসতেছি। তো কর্নিয়ার নিচে কি থাকবে? এক জোড়া চাপা, এক জোড়া চাপা পাশাপাশি অবস্থিত কোষ থাকবে। সেই কোষের ক্ষরণ থেকেই মূলত কর্নিয়া সৃষ্টি হয়, সেই কোষটার নাম হলো কর্নিয়াজেন কোষ। অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, এইখানে এই যে দুইটা চাপা কোষ, এই দুইটা কোষকে বলা হচ্ছে কর্নিয়াজেন কোষ। আর এই কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে, অর্থাৎ এই কর্নিয়াজেন কোষ যখন মানে পিসিল পদার্থ ক্ষরণ করবে, তখন সেটা এই বাইরে গিয়ে একটা আবরণ মতো তৈরি হয়ে যাবে, সেই আবরণটার নাম হলো কর্নিয়া। আর ওই কর্নিয়াটা বাইরে যেহেতু আবরণ মতো, আর ওই শস্য যেহেতু একটা তরল পদার্থ বা পিসিল পদার্থ বের হয়ে তো মানে ওইখানে শক্ত হয়ে গেছে, অর্থাৎ সেখানে একটু কাঁচের মতো হয়ে যাবে, এই কারণে শস্য মতো হয়ে যাবে। আচ্ছা, তো সেটা তো গেল। এরপরে দেখো, এরপরে আছে কি? ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে আমরা কিন্তু কর্নিয়াজেন কোষ পড়ে ফেললাম, কর্নিয়া পড়ে ফেললাম। এরপরে আছে দেখো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ কোনটা? আচ্ছা, এর মধ্যে আবার জয়েন দিচ্ছে কি? আচ্ছা, এর মধ্যে দেখো এই যে ত্রিভুজাকার মতো একটা গঠন আছে, এই ত্রিভুজাকার মতো একটা গঠন আছে দেখো কর্নিয়াজেন কোষের নিচে। এই ত্রিভুজাকার গঠনকে বলা হচ্ছে কি? ক্রিস্টালাইন কোন কোষ। সরি, এটা ক্রিস্টালাইন কোন না, কোন কোষ না, কিন্তু ক্রিস্টালাইন কোন। আর ক্রিস্টালাইন কোন কোষগুলো, ক্রিস্টালাইন কোন কোষ হলো এই যে এর বাইরের যে পার্ট, আসলে আমি এখানে ব্লক করলে বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নেই দেখি। আচ্ছা, তো দেখো এইখানে হলো এই যে জায়গাটা, এটা হলো ক্রিস্টালাইন, সেই তো বড় হয়ে যায়, এই যে জায়গাটা এখানে, এটা হলো ক্রিস্টালাইন কোন। আর এর বাইরে এই যে দেখো, এই যে প্রায় হালকা সবুজ মানে নীল মতো কালার, ওই জায়গার যে কোষগুলো তাদেরকে বলা হয় ক্রিস্টালাইন কোন কোষ। অর্থাৎ এটা ছিল ক্রিস্টালাইন কোনটা থাকবে ক্রিস্টালাইন কোন কোষের মধ্যে, তাহলে এই বাইরের এইটুকু হলো ক্রিস্টালাইন কোন কোষ, তাহলে ওর মধ্যে যে থাকবে সেটা হলো ক্রিস্টালাইন কোন। আচ্ছা, ক্রিস্টালাইন কোন হলো। এরপরে দেখো এই পাশে এই বাইরের দিকে যে কালো আবরণ, এই আবরণটাকে বলা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। নামগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। আইরিশ রঞ্জক আবরণী, এই বাইরের দিকের আবরণটাকে বলা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। এই চিত্রটা যে মাথার মধ্যে সেভ করতে পারবে, সে পরবর্তীতে যে ঘাসপুরি কীভাবে চোখে দেখতেছে, সে চিত্র মানে মানে বর্ণনাটা খুব সহজে বুঝে যাবে। এখানে দেখো এই জিনিসটা হলো কি আইরিশ রঞ্জক আবরণী গেল। এরপরে দেখো, এরপরে এই ক্রিস্টালাইন কোন কোষ বলা হয়ে গেল। এরপর দেখো রেটিনাল রঞ্জক আবরণী, অর্থাৎ এইখানে দেখো, এইখানে যে এই যে হালকা ধূসর মতো কালার, এই যে ভাই শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই সবাইকে, আবার একটু বলেন। আচ্ছা কোন পর্যন্ত শুনতে পাইছো সেটা বলো দেখি। ভাই ওই ক্রিস্টালাইন কোন কোষ পর্যন্ত? আচ্ছা, তো ক্রিস্টালাইন কোন কোষের পরে যেটা বলছি আমি, সেটা হলো এই ক্রিস্টালাইন কোন তো গেল, কে যাওয়ার পরে এই যে বাইরে একটা দেখো কালো একটা আবরণ, কালো যে আবরণ, এ পাশে দেখো একটা কালো আবরণ, এই কালো আবরণটার নাম হলো আইরিশ রঞ্জক আবরণী।
এটা উপরের দিকে আছে আইরিশ রঞ্জক আবরণী। আর এরপরে দেখো, এরপরে এই যে ধূসর মতো একটা পার্ট, অর্থাৎ এর ভিতরে ডট ডট দেওয়া ধূসর মতো যে পার্ট, এই যে অঙ্গটা এটাকে বলা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। না সরি, এটা ওকে বলা আছে রেটিনুলার কোষ। এবং এই রেটিনুলার কোষের বাইরে যে কালো আবরণটা থাকবে সেটাকে বলা আছে রেটিনাল রঞ্জক আবরণী। অর্থাৎ বাইরের কালো কভারটার কিন্তু দুইটা নাম, উপরের দিকে যেটা আছে সেটা হলো আইরিশ রঞ্জক আবরণী, আর নিচের দিকে এই যে রেটিনুলার কোষের বাইরে যেটা আছে সেটা হলো রেটিনাল রঞ্জক আবরণী। তো এখানে মূলত রেটিনুলার কোষে মূলত 7 থেকে 8টা কোষ থাকে। রেটিনুলার কোষে বৃত্তাকারে 7 থেকে 8টা কোষ থাকে। আচ্ছা, এর পাশে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা পড়লে বুঝতে পারবে, আমি চিত্রটা একটু বুঝাই দিচ্ছি একটু একটু করে। এরপরে দেখো, এরপরে আছে র্যাবডোম। এই যে মাঝখানে দেখো সাদা একটা দাগ চলে গেছে, মানে কাটা কাটা কাটার মতো যে দাগটা, ওইটাকে বলা আছে র্যাবডোম। ওই র্যাবডোমে যখন আলো পৌঁছায় তখন কিন্তু বস্তুটা মানে ওই প্রাণীটা দেখতে পাচ্ছে। এরপরে দেখো এই যে ভিত্তি পর্দা আছে, যেটার উপর সেই পুরো ওমাটিডিয়ামটা দাঁড়ায় আছে যার উপরে, সেটাকে বলা আছে ভিত্তি পর্দা। আর এর তলার দিকে কিছু স্নায়ু আছে, সেগুলোকে বলা হয় স্নায়ুতন্তু। তো এই ক্রিস্টালাইন কোন কোষের মধ্যে মনে রাখবে, এখানে 4টা কোষ থাকে। ক্রিস্টালাইন কোন কোষ কয়টা থাকে? 4টা কোষ থাকে। আচ্ছা, ক্রিস্টালাইন কোন কোষ গেল। এরপরে আছে ক্রিস্টালাইন কোণের মধ্যে একটা লাইন দাগানো আছে, দেখো প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ক্রিস্টালাইন কোন কোষ কি করবে? প্রতিসরণশীল আবরণ হিসেবে কাজ করে। প্রতিসরণশীল অঙ্গ কিভাবে কাজ করতেছে যখন ওই দর্শন কৌশলটা পড়াবো দেখতে পাবো এটা কিভাবে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করছে। আর এরপরে আর তেমন কিছু পড়ার নাই। রেটিনুলার কোষটা আলোক সংবেদী, এছাড়া কিছু নাই। এরপরে এই র্যাবডোমের মধ্যে একটু কথা বলা আছে, দেখো র্যাবডোমটা কীভাবে সৃষ্টি হচ্ছে। র্যাবডোমটা সৃষ্টি হবে ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত স্বচ্ছ প্রলম্বিত অংশটিকে অনুপস্থভাবে রেখান্বিত একে ঘিরে অবস্থিত রেটিনুলার কোষগুলোর ক্ষরণ থেকে র্যাবডোম তৈরি হয়। তার মানে এইখানে যে ভিতরে যে রেটিনুলার কোষটা ছিল, এই রেটিনুলার কোষের ক্ষরণ থেকে কিন্তু এই র্যাবডোমটা সৃষ্টি হবে। আর এই র্যাবডোমটা সৃষ্টি হওয়ার পরে কী হবে, এই র্যাবডোমে কিন্তু মূলত মানে আলোটা গৃহীত হবে এবং এখানে কিন্তু প্রতিবিম্বটা সৃষ্টি হবে। র্যাবডোমে কিন্তু মূলত প্রতিবিম্বটা সৃষ্টি হয় এবং বস্তুটা দেখতে পায়। আচ্ছা, এই গঠনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়, তো তোমরা এটা এখনও প্র্যাকটিস করবা। ক্লাসের ব্যাখ্যাটা এরকম 2-1 লাইন 2-4 লাইন দিয়ে দিবে, এইভাবে যেভাবে আসে নাম করা দিলেই তো ব্যাখ্যা 1 পেজ হয়ে যায়। আচ্ছা, আর এরপরে রেটিনাল রঞ্জক আবরণী বলা হলো, ভিত্তি পর্দা হলো। আচ্ছা, তো একটা জিনিস, এই যে রেটিনাল রঞ্জক আবরণী এটা কি করে, প্রত্যেক ওমাটিডিয়ামকে পৃথক করে রাখে। রেটিনাল রঞ্জক আবরণী প্রত্যেক ওমাটিডিয়ামকে কিভাবে পৃথক করে রাখে এরপরে দর্শন কৌশলের ক্ষেত্রে ওইখানে বোঝানো হবে, সমস্যা নাই। এই তোমাদের সমস্যা দিলে তোমরা রেকর্ড ক্লাস দেখে নিবা। এই সময় দেখো এখন 47 মিনিট, তোমরা এই সময় দেখে নিবা। তোমাদের কারো কারো নেট প্রবলেম দিচ্ছে, তার জন্য একবারে আমার গড়ে বলতে হচ্ছে প্রথম থেকে, কষ্টকর, আমি তো শেষ করতে পারবো না এরকম হলে। আচ্ছা, পুঞ্জাক্ষী সরলাক্ষী ওখানে বোঝানোর কিছু নাই, চিত্র যে গঠনটা আছে দাগানোও তো দেয়া আছে, এইগুলো করলে এনাফ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো পুঞ্জাক্ষী আর সরলাক্ষীর মধ্যে পার্থক্য। তো পুঞ্জাক্ষী আর সরলাক্ষী, অর্থাৎ দেখো এই পুঞ্জাক্ষী সরলাক্ষীর সরলাক্ষী কাদের থাকে? মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুপাশে 2 কোটরের ভিতরে থাকে, অর্থাৎ আমাদের যেমন সরলাক্ষী থাকে। আর ঠিক আর পুঞ্জাক্ষী থাকে কাদের? আর্থ্রোপোডা প্রাণীদের দেহে, মানে চোখ যে থাকে, আমাদের যেমন সরলাক্ষী থাকে তাদের থেকে পুঞ্জাক্ষী অর্থাৎ চোখ। এর গঠন দেওয়া আছে, গঠনের একক কী কী দেওয়া আছে। আমাদের চোখের মধ্যে দেখো কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা, ক্রয়েড, স্ক্লেরা, পেশি, প্রকোষ্ঠ এইসব থাকে। আর এদের থেকে কি কর্নিয়াজেন কোষ, কোন কোষ, ক্রিস্টালাইন কোণ আর রেটিনাল আবরণী এইগুলো থাকে। আর এর পাশাপাশি দেখো এর আইরিশ আবরণী এখানে অসংখ্য থাকে, কিন্তু ওই আইরিশ আবরণী আমাদের মানুষের চোখের ক্ষেত্রে একটা থাকে, আর সেটা দেখতে গোল হয়। আর এদের ক্ষেত্রে দেখো আইরিশ আবরণীটা লম্বা। আর স্ক্লেরা বা ক্রয়েড, এদের স্ক্লেরা বা ক্রয়েড থাকে না, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে স্ক্লেরা বা ক্রয়েড থাকে। এই কারণে আমাদের চোখের মধ্যে কালো অংশ, সাদা অংশ সব রকম দেখতে পাচ্ছ, তোমরা চোখ দিয়ে দেখতে পাবে। আর এখানে হলো আমাদের চোখটা কী করলো, যে মৃদু আলো হোক উজ্জ্বল আলো হোক সবসময় একই রকমের প্রতিবিম্ব দেখা দেয়, কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখা যায় মৃদু আলোতে একরকম প্রতিবিম্ব দেখা যায়, তীব্র আলোতে একরকম প্রতিবিম্ব দেখা যায়। তো সেই জিনিসটা আমরা এখন পড়বো, ঘাসফড়িংয়ের দর্শন কৌশল, অর্থাৎ ঘাসফড়িং কীভাবে চোখ দিয়ে দেখছে। তো ঘাসফড়িং কীভাবে চোখ দিয়ে দেখছে সেই জিনিসটা আমরা দেখবো। তো দেখো এখানে প্রথমে আছে দর্শন কৌশলের মধ্যে আছে ঘাসফড়িং একটা দিবাচর শস্যভোজী প্রাণী, অর্থাৎ দিবাচর শস্যভোজী প্রাণী বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ এরা দিনের উজ্জ্বল আলো অর্থাৎ তীব্র আলো আর দিনের শেষে স্তিমিত আলো দুই সময় এদের দৃষ্টিশক্তি কার্যকর থাকে, অর্থাৎ এরা দিনের বেলাও শিকার করতে পারে, রাতের বেলাও শিকার করতে পারে।
আচ্ছা, তো এই দর্শন কৌশলটা কিভাবে হচ্ছে আমি একটু বলবো, তোমরা সবাই একটু মনোযোগ দিও।